কোথায় আমার ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি সোনারা? তাহলে এরপরে তো রাজকন্যার তো এবার বিয়ে হবে, তাই না? আলাউদ্দিনের সাথে। আর বাড়িটাও তো হয়ে গেছে, সেই রাজপ্রাসাদের চাইতো বড় বাড়ি। তাহলে তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। সকলকে আমি আজকে খুব ভালো করে গল্প শোনাবো। এর মধ্যেই সুলতানের কানে সেই খবর পৌঁছে গেছে। কি খবর? যে ওই বাড়িটা অত সুন্দর হয়েছে। তিনি তখন তার হোমরা চোমরা লোকজনকে নিয়ে আলাউদ্দিনের সেই বাড়িটি দেখতে এলেন। বাড়ি দেখে সুলতানের তো তাক লেগে গেল। সবাই বললেন সুলতানকে, হুজুর, এইবার আপনার মেয়েটির বিয়ে হয়ে যাক। তাই ঢাক বাজলো, ঢোল বাজলো, তুড়ি বাজলো। তারপর দর্জির ছেলের সাথে সুলতানের মেয়ের বিয়ে হয়ে গেল। হাজার হাজার লোক ভোজ খেলো, হাজার হাজার লোক, কত মণি মাণিক্য সাজ পোশাক পেল। গরিব লোকেরা লুচি পুরি খেলো। তারপর রং বেরঙের কার্পেট সুলতানের বাড়ি থেকে ওই জামাইয়ের বাড়ি পর্যন্ত বিছিয়ে দেয়া হলো। আলাউদ্দিনের বউ তখন ওই কার্পেটের ওপর পা ফেলে 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 বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে গেল। আলাউদ্দিন এখন সবার কাছেই পাচ্ছে খুব মান সম্মান, কিন্তু আফ্রিকার জাদুকর সেই শয়তান, সে এখন কি করছে? সেই যে চাচা, দুষ্টু চাচা এসেছিল, সে তার জাদুর জোরে জানতে পেরে গেছে আলাউদ্দিন সেই অন্ধকার গর্তের ভিতরে মরে যায়নি। সে এখন ধনী হয়ে গেছে, মানি হয়ে গেছে, সুলতানের জামাই হয়ে গেছে। সেই ধরিবার জাদুকর তখন বিড়বিড় 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 করে কি সব মন্ত্র পড়ল, আর কয়েকটা তুড়ি দিয়ে আবার শোঁ শব্দে সেই বড় একটা শকুন জাদুকরের সামনে এসে হাজির করল। জাদুকর সেই শকুনের পিঠে চাপলো। শকুন চলল উড়ে 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 অনেক দূরে আলাউদ্দিনের সেই শহর। শকুনের পিঠে চড়ে সেই জাদুকর চীন দেশের সেই শহরে পৌঁছালো। সে আলাউদ্দিনের বাড়িখানি দেখতে পেল আর অবাক হয়ে গেল, হাঁ হয়ে গেল। সে জানতে পারলো আলাউদ্দিন তখন তার বাড়িতে নেই। সে বাঘ ভাল্লুক শিকার করতে গেছে দূরের একটা বনে, কিন্তু তার জাদুবাতি তো তার ঘরেই রয়েছে। জাদুকর মাথা নেড়ে নেড়ে নিজে নিজে বলে উঠল, এই তো আমার সুযোগ, ওই জাদুর বাতি আমি দখল করব, আলাউদ্দিনকে নাকাল করব, শেষ করব। জাদুকর তখনই বাজারে গিয়ে কয়েকটা তামার এরকম একটা ওইরকম দেখতে বাতি কিনে ফেললো। তারপর সে ফেরিওয়ালা সাজলো আর সেই তামার বাতি কটা নিয়ে আলাউদ্দিনের বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আর বেশ জোর গলায় বলতে লাগলো, বারবার বলতে লাগলো, পুরনো বাতি দিয়ে তুমি নতুন বাতি নাও, ওই বাতির গুণ যদি দেখতে চাও তোমরা তো বাতি নিয়ে যাও। এই কথা শুনে লোকে খুব হাসতে লাগলো আর বলা বলি করতে লাগলো, ওই লোকটা বাতি দিতে চায়, পুরনো বাতি নিতে চায়। কে লোকটা? পাগল। আলাউদ্দিনের বউ অলবুদুর তার ঘরের জানলা দিয়ে সেটা দেখতে পেল। সেই ফেরিওয়ালাকে শুনলো তার সেই সব কথা। আলাউদ্দিনের ঘরের এক কোণে সেই পুরনো বাতিটি রয়েছে। সেই কথা সুলতানের মেয়ের মনে পড়লো। সে জানতো না যে ওই বাতির কি, জাদু বাতির কি আশ্চর্য ব্যাপার। ওটা যে একটা আশ্চর্য প্রদীপ, সেই প্রদীপের জোরে অনেক কিছুই করা সম্ভব হয়। তখন বদর আলবুদুর তার সেই চাকরানিকে বলল, ওই পুরনো বাতিটা ওই ফেরিওয়ালাকে দিয়ে দাও, তার বদলে ওর কাছ থেকে একটা বাতি নিয়ে এসো। আলবুদুরের চাকরানিটি সেখানে গেল আর সেই আশ্চর্য প্রদীপটা নিয়ে বাইরে চলে গিয়ে ফেরিওয়ালাকে বলল, এই পুরনো বাতিটা নাও, একটা নতুন বাতি দাও। আফ্রিকা জাদুকর সেই দুষ্টু লোকটা ওই আশ্চর্য প্রদীপটা দেখা মাত্রই তার প্রাণটা আনন্দে ছটপট ছটপট করে ধিনতান ধিনতান করে নাচতে শুরু করলো। সে সেটা নিয়ে নিল, তার বদলে একটা তামার নতুন একটা বাতি দিয়ে দিল। চাকরানিটি সেই তামার বাতিটি নিয়ে বদর আলবুদুরের হাতে দিয়ে দিল। সুলতানের মেয়ে খুব খুশি হলো, কিন্তু তাদের তো আসলে ক্ষতিই হলো, তা সে বুঝতে পারলো না। আলাউদ্দিন তখন খুব বড় একটা বনে বাঘ ভাল্লুক শিকার করছে। সে তখন মরা বাঘে লেজ ধরে ঘোরাচ্ছে, টানাটানি করছে, মরা ভাল্লুককে নানা রকম ভেলকে দেখাচ্ছে। ধরিবাস জাদুকর তখন সেই আশ্চর্য প্রদীপটা নিয়ে চলে গেল একটা মাঠের ভিতরে। সেই প্রদীপটার একটা ঘষা দিল। ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোষ শব্দ হলো, আকাশ বাতাস ফাটিয়ে কেঁপে উঠল। আর ওই দৈত্য দাঁত কর্মর করতে করতে জাদুকরের সামনে হাজির হলো। সে বলল, হুজুর,
আমি এই আশ্চর্য প্রদীপের গোলাম। এখন তোমার সামনে এলাম, কি করতে হবে আমাকে আদেশ দাও। জাদুকর চোখ লাল করে তার দাড়ি টেনে টেনে বলল, ওরে দৈত্য, আমার হুকুম শোন। আলাউদ্দিনকে ওই বাড়িটা থেকে ওর ভিতরে যা যা রয়েছে তাদের সকলকে আমাকে এখানে আফ্রিকায় সব দিয়ে যা। দৈত্য একটা শব্দ করলো, তুমি যা করতে বলবে এখন আমি তাই করব। জাদুকরের দাড়ি ধরে শূন্যে তুললো, আলাউদ্দিনের বাড়িতে নিয়ে তাকে ফেললো সেই ঘরের ভেতরে। তারপর সেই বাড়িটা তার ডান হাতের একটা আঙুলের ওপরে আকাশে তুললো। ওই অবস্থাতেই আকাশ থেকে সে আফ্রিকায় চলে গেল। আফ্রিকায় গিয়ে বাড়িটা শূন্য থেকে নিচে ফেলে দিল। বাড়িটা একটা ভীষণ শব্দ করে জোরে পড়লো, কিন্তু ভাঙল না। পরের দিন ভোরবেলায় সুলতান ঘুম থেকে উঠলেন, আলাউদ্দিনের বাড়িটা দেখার জন্য জানলা দিয়ে দেখতে চাইলেন, কিন্তু বাড়ি কোথায়? সুলতানের প্রাণটা হা হা করে উঠল। তিনি বারবার তার চোখ রগড়ালেন, সেই বাড়ির দিকে চাইলেন, কিন্তু বাড়ি দেখতে পেলেন না। সুলতান তখনই তার বড় মন্ত্রীর কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, মন্ত্রী, আমার জামাই আলাউদ্দিনের বাড়িটা তো দেখতে পাচ্ছি না, বাড়িটা কোথায় গেল? বাদশাহ বারবার করে চোখ রগড়াতে লাগলেন, উনি বোধহয় ভুল দেখছেন, কিন্তু না, সত্যি তো বাড়িটা নেই। তাহলে এখন কি হবে? তিনি তখন কি করলেন, তিনি বাড়িটা দেখতে পেলেন না। তখন মন্ত্রীকে ডাক পাঠালেন, জিজ্ঞাসা করলেন, মন্ত্রী, আমার জামাই আলাউদ্দিনের বাড়িটা তো দেখছি না, বাড়িটা কোথায় গেল? ওই কথায় মন্ত্রীও যেন চারিদিকে ফাঁকা দেখতে লাগলো। সে অবাক ভাবে ভাবতে লাগলো, কিন্তু আসলে সে খুবই কিন্তু খুশি হলো। মনে মনে বলল, সুলতান সাহেব, তুমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দাওনি, এইবার তার ফল ভোগ করো। বড় মন্ত্রী তখনই বলে উঠল, তাই তো। তখন কি করলেন, সুলতান সেনাপতিকে ডাকলেন। সেনাপতি এক দৌড়ে এসে পড়ে তাকে সেলাম করলেন। সুলতান রাগের সঙ্গে বলে উঠলেন, সেনাপতি, আমার জামাই আলাউদ্দিনকে এখনই আমার সামনে হাজির করো, যাও যাও, দেখো তাকে কোথায় পাও তুমি। সেনাপতি তখনই ছুটল। আলাউদ্দিন তো তার পূর্বেই জঙ্গলে বাঘ, ভাল্লুক এসব শিকার করতে গেছিল। সেনাপতি কয়েকজনকে সৈন্য সাথী নিয়ে ছুটলো সেই জঙ্গলে। আলাউদ্দিন তখন অনেক পশু শিকার করে বাড়ির দিকে আসছে। পথে সেনাপতির সাথে দেখা হয়ে গেল। আলাউদ্দিন বলে উঠলেন, সেনাপতি, কোথায় চলেছেন? চলেছি একটা জালিয়াতি যুবককে পাকড়াও করতে, বলে উঠল সেই সেনাপতি। আর সে তখনই আলাউদ্দিনকে ধরে বেঁধে ফেললো। বেঁধে ফেলেই সে বলল, ওহে জাদু, তুমি জানো এই বাড়িটা তুমি জাদুতে বানিয়েছিলে, জাদু দিয়ে আমাদের জাঁকজমক দেখিয়ে আমাদের মেয়েকে বিয়ে করেছিলে। ওহে ফাঁকিবাজ, এইবারে দেখাবো তোমার কি দশা হয় আজ। সেনাপতি কিছুক্ষণ পরে আলাউদ্দিনকে সুলতানের সামনে হাজির করলো। সুলতান প্রচন্ড রেগে গিয়ে বলে উঠল, ওরে আলাউদ্দিন, আজ তোর জীবনের শেষ দিন। ওই সঙ্গে সঙ্গেই সুলতান তার জল্লাদকে হুকুম করলেন, আর এই আলাউদ্দিনকে নিয়ে যাও, তার মাথা কেটে ফেলো। আলাউদ্দিনের তখন মনে হলো যে সে একটা স্বপ্ন দেখছে। সে সুলতানকে বলল, শ্বশুর মশাই, আপনি এসব কি বলছেন? আপনি আমার ওপর এত রাগ করছেন কেন? আমি কি অপরাধ করেছি? সুলতান গর্জে উঠে বললেন, শয়তান, তুমি অপরাধ করনি? তোমার মস্ত বড় বাড়িটা এখন কোথায়? আমার মেয়ে বা কোথায়? তোমার জাদুর জোরে আমি একেবারে জব্দ হয়ে গেছি। আলাউদ্দিন তখন সুলতানের বাড়ির জানলা দিয়ে বাড়ির দিকে চাইল। সে দেখলো তার বাড়িটা সেখানে নেই, ফাঁকা মাঠ ধুধু করছে। সে অস্থির হয়ে সুলতানকে বলল, হুজুর, আপনি দয়া করে আমাকে 40টা দিন সময় দিন। ওই সময়ের মধ্যে আমি সব ঠিক করে ফেলবো। যদি তা না করতে পারি, তাহলে আপনার জল্লাদ তরবারি দিয়ে আমার মাথাটা কেটে ফেলবে। আলাউদ্দিনকে তখন ছেড়ে দেয়া হলো।